আহ, এটা আমার একটা প্ল্যান ছিল যে থার্সডে আপনাদের 1 ঘন্টা পরীক্ষার পর ½ আমরা ফাইনাল এক্সাম নিয়ে একটা ডিসকাশন করব। বাট যেহেতু এটা পসিবল হচ্ছে না ডিউ টু টাইম কনস্ট্রেন্ট, আমরা একটা অনলাইনে আরেকটা সেশন করতে পারি থার্সডেতেই, জাস্ট টু রিভিউ দ্য সিলেবাস অ্যান্ড টক অ্যাবাউট দ্য ফাইনাল এক্সাম, মেবি সন্ধ্যার দিকে। ইজ দ্যাট ফাইন? Yes, ma'am. বা আপনাদের যদি থার্সডেতে 2টার পর কোনো ক্লাস ক্যান্সেল হয় ইন কেস, তাহলেও আমাকে একটু জানিয়েন, দেন উই ক্যান টেক দ্য স্লট অ্যান্ড মেবি ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাস অ্যান্ড ফাইনাল এক্সাম। লেটস সি, আমাদের থার্সডেটা আমরা থার্সডেতে দেখবো। আচ্ছা, এখন আসেন যে চ্যাপ্টারগুলো আপনার আপনারা সামারাইজ করেছেন। আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা গুগল ক্লাসরুমে লাস্ট যে পোস্টটা করা হয়েছে ওখানে কমেন্ট করে রেখেন, আই উইল ট্রাই টু অ্যাড্রেস ইট, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ওকে, লেটস স্টার্ট দ্য টপিক। সেটা হচ্ছে কম্পারেটিভ ফরেন পলিসি। আসলে বই ডিরেক্টলি পাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ ফরেন পলিসি নিয়েই বেশি, এবং এই জিনিসটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আপনি যে কম্পারিজন করবেন যে ফ্যাক্টর গুলো, সেগুলো আমরা ইন আওয়ার মাইন্ড উই অলরেডি নো দ্যাট, লাইক স্মল স্টেট, পাওয়ার, ইকোনমিক ক্যাপাবিলিটি, সাইজ, জিওগ্রাফি, ডেমোগ্রাফি, লাইক হোয়াট আর দ্য রিসোর্স ইউ হ্যাভ। কিন্তু এগুলো আসলে একাডেমিক ওরিয়েন্টেশনটা দেওয়ার জন্য আপনাদেরকে এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছিল, এবং সেখানে আপনাদের একটা গ্রুপকে, যেটা গ্রুপ 7 ছিল, ওদেরকে একটা থিওরিটিক্যাল কিছু জিনিস দেওয়া হয়েছিল, লাইক রিয়েলিজম, লিবারালিজম, কনস্ট্রাকটিভিজম, কিভাবে ফরেন পলিসি চিন্তা করে, এবং সেগুলোকে আপনি লাইক হোয়াট আর দ্য লেন্সেস টু আন্ডারস্ট্যান্ড ওয়ান পার্সপেক্টিভ। তো সেটাও আমি আপনাদেরকে জাস্ট ছোট, ওদের 2টা রিডিং ছিল, বাট আমি একটা রিডিং আজকে পড়াবো, আর একটা অফেন্সিভ এবং ডিফেন্সিভ রিয়েলিজম নিয়ে। বাট যেহেতু মেইন অবজেক্টিভটা থিওরি নিয়ে, সো উই উইল ফোকাস অন দ্য 3 থিওরিজ। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ফাইনালের পরীক্ষায় এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকতে পারে, যেমন ধরেন চায়না নিয়ে পড়ানো হয়েছে, রাশিয়া নিয়ে পড়ানো হয়েছে, ইউএস নিয়ে লেকচার পোস্ট করা আছে, যে কোনো একটা থিওরি দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারছেন কিনা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আহ, হয়তো বলা হবে যে লাইক ডোমেস্টিক ইম্পারেটিভস বা ফরেন পলিসি চ্যালেঞ্জ রাশিয়ার জন্য কি, এবং হাউ উড ইউ লাইক টু অ্যানালাইজ দ্য ফরেন পলিসি অফ দিস কান্ট্রি ইন টার্মস অফ আইআর থিওরি, কোন থিওরিটা আপনি পিক করবেন, এটা আর কি। এবং এটা আপনি এক্সপ্লেইন করতে পারছেন কিনা যে আপনি কনস্ট্রাকটিভিজম কেন পিক করলেন। আচ্ছা, এখন আসেন প্রথম যে চ্যাপ্টারটা ছিল, যে বেসিক ফরেন পলিসি অ্যানালাইসিস কি, এবং সেখানে ডেফিনিশন গুলো আপনারা পড়েছেন, এন্ড আই এম কোয়াইট শিওর আপনারা এগুলো ফরেন পলিসি অ্যানালাইসিস কোর্সটাতেও এটা পড়েছেন। এবং সেখানে মোটামুটি পুরো বইয়ের একটা সামারির মতো ছিল, যে এই বইটাতে অথর কি কি এক্সপ্লেন করার চেষ্টা করেছে। এবং আপনাদেরকে একটা সেকশনে প্রথম যে গ্রুপটা জিজ্ঞেস করেছিলাম, লাইক হু ইজ দ্য অথর অফ দিস বুক, and Valerie M. Hudson, who is she? এবং সেখানে আপনার টিপিক্যাল আইআর এর যে বইগুলো আমরা পড়ি, লাইক পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক পলিসি বা এই ধরনের স্কুলগুলোর একটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন থাকে, যে তারা আসলে শুধুমাত্র পাওয়ার ডাইনামিক্সে চিন্তা না করে বা ট্রেডিশনাল আইআর থিওরির সেন্সে চিন্তা না করে, তারা একটু ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করে। তো মাই অবজেক্টিভ ওয়াজ দ্যাট, যে আপনারা এই বইটা পড়ে কি মানে ওই ওরিয়েন্টেশনটা বুঝতে পেরেছেন কিনা। এবং হাডসন হচ্ছে আপনার টেক্সাস A&M ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, ইউ ক্যান গুগল হার। এবং এটা আমি আপনাদের একটা ক্লাসে বলেছি যে এই ধরনের রিডিং ম্যাটেরিয়াল দেওয়ার মেইন অবজেক্টিভ হচ্ছে যে ওই স্কুলগুলো, ওই ইউনিভার্সিটিগুলোর নাম জানা, এবং পিক করা যে আপনি 3-4 বছর পর নিজেকে আসলে কোথায় দেখতে চান। আপনাদের অনেক ডিপ্লোম্যাট ক্লাস নিচ্ছে বা যারা ক্লাস নিচ্ছে, আপনারা আসলে মানে কোন জায়গাটা প্রেফার করছেন, যদি বাইরে পড়তে যেতে চান, whether you know these universities, these professors, maybe you would like to email Hudson or like her students or RA যারা তার আন্ডারে কাজ করেছে, যে আসলে আমি এটা নিয়ে কাজ করতে চাই, সো আই ওয়ান্ট টু ওয়ার্ক আন্ডার হার, এবং আমি তার এই রিডিং ম্যাটেরিয়ালটা পড়েছি, বই পড়েছি, সো দিস উইল ওয়ার্ক অ্যাজ এ লেভারেজ ফর ইউ। আচ্ছা, এখন আসেন যে হাডসন এই বইতে যে এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছেন, যে
she tried to reflect international relations more as a discipline of social science. তো সোশ্যাল সায়েন্সে যে আমরা বলি যে IR 101-এ যেটা আপনারা পড়েছেন একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এবং এখানে অনেকগুলো ইস্যুস একসাথে আসে, সেখানে হাডসন বলছেন যে ইন্টারন্যাশনাল রিলেশনসে স্টেট বিহেভিয়ার অ্যানালাইসিস করতে যেয়ে উই ফোকাস মোর অন স্টেট সেন্ট্রিক অ্যাপ্রোচ, এবং স্টেট সেন্ট্রিক অ্যাপ্রোচে সব থেকে বড় লিমিটেশনটা হচ্ছে ইট ডাজন্ট কনসিডার দ্য সিগনিফিকেন্স অফ হিউম্যান এজেন্সি। হিউম্যান এজেন্সি বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, সেখানে হচ্ছে যে এই যে ফরেন পলিসি ডিসিশনগুলোর কথা আমরা বলছি, এই ডিসিশনগুলো কিন্তু নিচ্ছে আলটিমেটলি হিউম্যান এজেন্টস, ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার ফরেন পলিসিকে অ্যাফেক্ট করে। এবং সেখানে বিভিন্ন টার্মিনোলজি দিয়ে এগুলো এক্সপ্লেন করা হয়েছে। আপনাদেরকে মিডল ইস্ট পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে এখানে যখন ইসরায়েল এবং ইরান যুদ্ধ হচ্ছে, বা লিমিটেড ওয়ার যদি আমরা বলি, ডিরেক্ট লাইক কনভেনশনাল ওয়ারের কথা চিন্তা না করে, সেখানে আপনার অনেকে এই জিনিসটাকে, অনেক যারা ফেমিনিস্ট স্কলার আছেন তারা আবার ক্রিটিক্যাল থিওরি পার্সপেক্টিভ থেকে বিলিভ করে, দে ওয়ার সেইং দ্যাট লাইক কান্ট্রিজ, like leaders from three countries like Khomeini, Netanyahu, and Trump, who are around like very old, they are deciding the fate of the children, the women, and the young generation of these countries. এবং আপনারা যদি আল জাজিরা থেকে শুরু করে টিআরটি ওয়ার্ল্ড, যারা একটু ডিফারেন্ট ওরিয়েন্টেশন হোল্ড করে, তাদের নিউজগুলো দেখার চেষ্টা করেন, সেখানে আপনি দেখবেন যে ইরানের যে যখন মানুষ তেহরান এভাকুয়েট করছে বা তেহরান ছেড়ে চলে যাচ্ছে তাদের ঘর বাড়ি, এবং এত ডেভেলপড একটা সিটি, সেখানে তাদের যে ওরিয়েন্টেশন, যে যে আমরা আসলে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স, অথবা এত কিছুতে আসলে আমাদের কিছু যায় আসে না, উই জাস্ট ওয়ান্ট সেফটি। এবং আমাদেরকে যে ট্রাম্প একটা থ্রেট দিল যে ইরান খালি করার জন্য, তেহরান খালি করার জন্য, এটার ইম্প্যাক্ট আসলে সাধারণ মানুষের উপর কিভাবে পড়ে, লাইক হোয়াট ইজ দ্য অথরিটি টু ডিসাইড যে আপনি সাধারণ সিভিলিয়ানদেরকে এভাবে থ্রেট দিবেন, তাই না? তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে যে এটা কি আসলে ইউএস এর ডিসিশন, নাকি এটা ট্রাম্প অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ দ্য প্রেসিডেন্ট, হি হ্যাজ দ্য অথরিটি টু হোল্ড দ্য ডিসিশন। সো উই ওয়ার ট্রাইং টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট পার্সপেক্টিভ। এবং এখানে ওয়ার্লস এবং আলেকজান্ডার ওয়েন্ট, লাইক কেনেথ ওয়ার্লস অ্যান্ড আলেকজান্ডার ওয়েন্ট, আপনারা যদি থিওরি কোর্সটা পড়ে থাকেন, যে ডিবেটটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টেট সেন্ট্রিক যে থিওরিগুলো আছে, বিশেষ করে নিউ রিয়েলিজম এবং কনস্ট্রাকটিভিজম, যেগুলো স্টেটকে আপনার একটা ইউনিটারি সবচেয়ে শক্তিশালী অ্যাক্টর হিসেবে চিন্তা করার চেষ্টা করছে, সেখানে বলা হচ্ছে যে কেনেথ ওয়ালস যে স্ট্রাকচারটাকে অ্যানার্কিক ধরেছেন, এবং সেখানে রাষ্ট্রকে একটা গিভেন অ্যান্ড রেশনাল অ্যাক্টর হিসেবে উনি চিন্তা করার চেষ্টা করছেন। সেটাকে বলছে যে এই আইডিয়াটা আলটিমেটলি হিউম্যান এজেন্সিকে বা হিউম্যান ডিসিশন মেকিং প্রসেসটাকে অ্যাভয়েড করে, ঠিক আছে, এবং সেটা পুরো রাষ্ট্রটাকে চিন্তা করছে, নট লাইক স্পেসিফিক গ্রুপ অফ পিপল হু আর থিঙ্কিং লাইক দ্যাট। এখন রাষ্ট্র বলতে তো আপনার স্পেসিফিক যারা জাস্ট ধরেন শুধুমাত্র বিউরোক্রেসি বা শুধুমাত্র ট্রাম্পকে বোঝায় না, এটা একটা অনেক বড় একটা কনসেপ্ট, আপনারা যখন স্টেটের সংজ্ঞা পড়েছেন আপনারা জানেন, এটা একটা ইস্যু। এবং আলেকজান্ডার ওয়েং যে কনস্ট্রাকটিভিজম থিওরি যিনি দিয়েছেন, উনি আবার হিউম্যান এজেন্সি হচ্ছে লাইক, সরি, উনি হচ্ছে আইডিয়া, লাইক একটা ধরেন ইরানকে নিয়ে যে আইডিয়া বা ইরাককে নিয়ে যে আইডিয়াটা প্রমোট করা হয়েছিল, লাইক রোগ স্টেট অ্যান্ড দে আর নট রেশনাল অ্যাক্টর, দে হ্যাভ নিউক্লিয়ার উইপন অর দে হ্যাভ উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এই যে আইডিয়াটা জেনারেট করা হয়েছে, এই আইডিয়াটা কি আসলে স্টেট জেনারেট করেছে নাকি হিউম্যান এজেন্সি জেনারেট করেছে? হিউম্যান যারা আপনার 2 থেকে 3 জন মানুষ যারা ডিসিশন মেকিং এ আছে তারা জেনারেট করেছে। তো আলেকজান্ডার ওয়েন্টের পার্সপেক্টিভটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, হাউ ইউ আর কনস্ট্রাক্টিং ইউর এনিমি, হোয়াট ইজ দ্য প্রসেস টু কনস্ট্রাক্ট ইউর এনিমি। সেখানে বলা হচ্ছে উনি আলটিমেটলি আইডিয়া বা নর্মস ফরেন পলিসির ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করে সেটার কথা বলেছেন,
কিন্তু এই আইডিয়া বা নর্মস কারা জেনারেট করে? উনি বলছেন যে রাষ্ট্রের মাধ্যমে এটা জেনারেট হয়, বাট হু আর দ্য ডিসিশন মেকিং, হু আর ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস ইন দ্যাট স্টেট, এই জিনিসটাকে উনি হিউম্যান এজেন্সি যে আলটিমেটলি আইডিয়া এবং নর্মস গুলো ক্রিয়েট করছে, এই জিনিসটাকে উনি আলটিমেটলি অ্যাভয়েড করেছেন। তো এটা বলা হচ্ছে যে এই কেনেথ ওয়ালসের থিওরি দিয়ে বা আলেকজান্ডার গ্র্যান্টের থিওরি দিয়ে যখন আমরা ফরেন পলিসি ফর্মুলেশন চিন্তা করতে চাই, তখন আলটিমেটলি আমরা হিউম্যান এজেন্সিকে চিন্তা করতে পারি না। এখন এটার একটা এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন, আহ, ধরেন আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে যখন রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকছে, তখন তো আমরা স্টুডেন্ট, 16-17 সালের সময়টা, এবং অনেক এক্সোডাস, অনেক হিউম্যান রাইটস ভায়োলেশন, দিস ওয়ার দ্য স্টোরিজ ইন দ্য নিউজ পেপার। এবং তখন এই ডিসিশনটাকে নিয়ে অনেক পজিটিভ একটা যে তাদেরকে যে একসেপ্ট করা হচ্ছে, এবং প্রাইম মিনিস্টারের স্পিচ যে আমরা আসলে তাদেরকে হোস্ট করার ক্যাপাবিলিটি রাখি, উই হ্যাভ এনাফ ফুড প্রোডাকশন, এই যে একটা গ্লোবাল ইমেজ বা বাংলাদেশের মিডিয়াতে এই যে ন্যারেটিভ গুলো, সেখানে কিন্তু আপনার আইডিয়াটা ছিল খুবই হিউম্যানিটেরিয়ান, এবং মানুষের পাবলিক অপিনিয়ন ছিল খুবই পজিটিভ এই ব্যাপারে। ঠিক আছে, লাইক মোর ইন টার্মস অফ হিউম্যান গ্রাউন্ড, যে আহ, আর তারা আসলে আলটিমেটলি কোথায় যাবে। কিন্তু ওই সময় দেয়ার ওয়ার সাম একাডেমিশিয়ানস, দেয়ার ওয়ার সাম সিকিউরিটি এক্সপার্টস, যারা বলার চেষ্টা করেছে যে আলটিমেটলি এটার ভবিষ্যৎটা কি হবে, বিকজ ইজ ইট পসিবল ফর আস টু সেন্ড দেম ব্যাক, ইজ ইট পসিবল ফর আস টু গো ফর রিপ্যাট্রিয়েশন, এটা, এটার ইম্প্যাক্টটা আসলে আমাদের দেশের জন্য কি হবে। তো সেখান থেকে আসলে আহ, এখন এখন যদি আমরা ইস্যুটা চিন্তা করি, উই আর ইন আ ডেড ব্লক, আসলে আমরা এটা ভবিষ্যৎটা জানি না। তো এই যে আইডিয়া জেনারেশনের বা নর্মস জেনারেশনের যে কনসেপ্টটা, এটা যদি আপনি চিন্তা করেন, ইট ক্যান বি চেঞ্জড, ইটস ভেরি ফ্লুইড। এটা আপনি একটা স্পেসিফিক ডাইমেনশনের ভেতর, একটা স্পেসিফিক ব্ল্যাক বক্সের ভেতর রেখে চিন্তা করতে পারবেন না। সো দিস ইজ দ্য থিং, যে ডিসিশন মেকিং, ইভেন আপনি যখন ইন অ্যাকশন বা ইন ডিসিশন, আপনি আসলে যেমন এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস ইজ অ্যান এক্সাম্পল ফর বাংলাদেশ, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া থেকে এখন হঠাৎ করে আসাম থেকে বিভিন্ন আহ, বলা হচ্ছে বাঙালিদেরকে আমাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। তো এই যে আপনার একটা এক্সাম্পল সেট করা হচ্ছে, isn't that a threat for us in future যে বাংলাদেশ can be a dumping ground, um, because we don't have enough foreign policy measure যে আসলে এই ধরনের কোনো ক্রাইসিস হলে আমরা কি করব। তো এই যে আপনার একটা আইডিয়া মোর ইন টার্মস অফ হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে এখন চেঞ্জ হচ্ছে, বা এটা এখন চেঞ্জ হয়ে গেছে, লাইক উই নো হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ দিস প্রবলেম। তো সেখান থেকে বলা হচ্ছে যে আহ, এই যে আইডিয়া জেনারেশনের যে ইস্যুটা, যেটা হচ্ছে হিউম্যান এজেন্টস দ্বারা ডিসাইডেড হয়, এটা আসলে এমনও যদি হয় টু সাম এক্সটেন্ট যে পাবলিক অপিনিয়ন পজিটিভ আছে, পাবলিক অপিনিয়ন ক্যান অলসো গো এগেইনস্ট ইট। দ্যাট ইজ, I was trying to like provide the example of Rohingya crisis in terms of that um, idea. ঠিক আছে, আপনার কমান রোজনি লাগে নিচে করে নিয়ে আসিস, কারণ মনে হচ্ছে এই যে আমি স্লাইড বুঝতে থেকে, পারছি। এই চ্যাপ্টার থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা, এখন আসেন নেক্সট। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথমটা ছিল স্টেট পার্সপেক্টিভ থেকে, আইআর থিওরি পার্সপেক্টিভ থেকে, হিউম্যান এজেন্সির পার্সপেক্টিভ থেকে। সেকেন্ডটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকার, দ্য পলিটিক্যাল সাইকোলজি অফ ওয়ার্ল্ড লিডার্স। এটা আপনারা যারা পড়েছেন, ইউ সামারাইজড ইট রিয়েলি ওয়েল। এবং সেখানে আপনাদেরকে আমিও যখন ইভেন পড়িয়েছি, লাইক রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ওয়াই হি সো মাচ অ্যানালাইজড ওনাকে নিয়ে, এবং আলটিমেটলি মানে যেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আলটিমেটলি তার গোলটা কি, দ্যাট দ্যাট ইজ দ্য আলটিমেট ফরেন পলিসি অফ রাশিয়া রাইট নাও।
তো সেখানে আপনার এই যে সিআইএস যে আমরা সিআইএস যে অফিসটা আছে, লিডারশিপ অ্যানালাইসিস করে যারা, তারা এখানে দুইটা জিনিসকে বিভিন্ন জিনিসকে এমফাসাইজ করেছে। বাট সাইকোবায়োগ্রাফির কথা যে বলা হচ্ছে যেটা আসলে কি, সেখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, বাট সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে how that person was born and brought up, in what type of context, in what type of situation. আমেরিকার ক্ষেত্রে ইজ দ্যাট পার্সন অ্যান ইমিগ্রেন্ট, তাদের কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো ওয়ার টর্ন কোনো সিচুয়েশন আছে কিনা। এখন ধরেন আমেরিকান ফরেন পলিসি মেকিং এ আপনারা যদি 1950s 60s এর যারা যেসব ফ্যামিলি আছে সেসব তাদের ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করেন, দেখবেন যে ভিয়েতনামের যুদ্ধের সময় যারা ইয়াং ছিল, ইট ওয়াজ ম্যান্ডেটরি ফর দেম টু গো টু দ্য ওয়ার। ঠিক আছে। এবং আমার যে সুপারভাইজার ছিলেন ইউএসএ তে, সো হার লাস্ট নেম, এবং উনি বলছিলেন যে আমাকে যখন কেউ আমার লাস্ট নেম ধরে বলে লাইক ডক্টর দিস ডক্টর এক্স মেবি, তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ নট সামথিং হু আই অ্যাম, সো ডোন্ট কল মি বাই দিস নেম, আমার ফার্স্ট নেমে তোমরা আমাকে ডাকবা। এবং তখন উনি ওনার হিস্ট্রিটা, ওনার ঘটনাটা এভাবে বললেন যে আমার লাস্ট নেমটা একটা লিগেসি ক্যারি করে। সেটা হচ্ছে যে yeah, we are not taking the attendance right now. আচ্ছা, তো সেখানে বলা হচ্ছে লাস্ট নেমটা যে ক্যারি করে সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম, মানে ওনার গ্র্যান্ডমাদার, হার গ্র্যান্ডমাদার ওয়াজ ডিভোর্সড অ্যান্ড দেন শি ম্যারিড অ্যানাদার ম্যান। এবং লাস্ট নেমটা আসলে ওই মানে সেকেন্ড গ্র্যান্ডফাদারের ছিল, হু ওয়াজ নট হার ওন গ্র্যান্ডফাদার, অ্যান্ড হি ওয়াজ ভেরি অ্যাবিউসিভ। তো ওই যে লাস্ট ফ্যামিলি নেমটা ক্যারি করছে, এবং তার বাবা হচ্ছে আপনার ভিয়েতনাম ওয়ারের সময় আহ, যুদ্ধে ছিল, and when he came back he was very like physically abusive to her mother। এবং আহ, বলা হচ্ছে এই যে যুদ্ধে যাওয়ার পর, এই যে 19-20 বছর বয়সে যুদ্ধে গিয়েছে, এবং সেই রাগ, ক্ষোভ এবং আন্ডারস্ট্যান্ডিং এগুলো সব হচ্ছে আপনার এসেছে ফ্যামিলির উপর, বিকজ হি ডিড নট হ্যাভ এনি স্পেস টু ভেন্ট আউট হিজ গ্রাজ অ্যান্ড হিজ ট্রমা অ্যান্ড এভরিথিং। তো এই যে আপনার জেনারেশনাল যে ট্রমা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এনি পার্সন, নট অনলি ওয়ার্ল্ড লিডার। বাট ওয়ার্ল্ড লিডারদের থেকে কেন এটা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিকজ দে আর মেকিং পলিসিস, দে আর মেকিং ফরেন পলিসিস। এবং সেখানে বলা হচ্ছে সাইকোবায়োগ্রাফি যখন করা হয়েছে, সেই সময় ইন্দিরা গান্ধীর চাইল্ডহুড পপুলার সব থেকে ফেভারিট গেম ছিল হচ্ছে আপনার তার যে টয়েস গুলো আছে, লাইক মিলিটারি টয়েস থাকে বিভিন্ন ধরনের ছোট ছোট, সেগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া, তাদেরকে ডিকটেট করা হোয়াট শুড দে ডু, যুদ্ধ করতে ইনস্ট্রাকশন দিচ্ছে। ইন্দিরা গান্ধীকে, ইন্দিরা গান্ধীর যে এই যে স্ট্রং পার্সোনালিটি, সেটার জন্য বলা হচ্ছে দিস ওয়ার দ্য রিজনস, বিকজ maybe she was not taught to play with typical Barbie type of dolls or something like that. So that was one thing that made her personality different from other women in Indian subcontinent. At the same time, um, আপনারা যদি নিউ ইয়র্কে রিসেন্টলি যে মেয়র হয়েছে মামদানি, সো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দ্য ওয়ে হি ইজ টকিং, ইনস্টাগ্রামে ঢুকলে দেখবেন যে সে হচ্ছে হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছেন, দ্যাট ওয়াজ ক্রিটিসাইজ বিকজ হি ওয়াজ ব্রট আপ লাইক দ্যাট, লাইক হাত দিয়ে খাওয়াটা তার জন্য হয়তো বিগ ইস্যু না, বাট ইট ইজ এ বিগ ইস্যু ফর আদার আমেরিকান পিপল, এবং এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার লাইক হাউ ইউ আর বর্ন অ্যান্ড হাউ ইউ আর ব্রট আপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশের লিডারদের যদি আপনি সাইকোবায়োগ্রাফি করতে চান, আপনি দেখবেন যে যেটা অনেকে বলার চেষ্টা করে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে রিলেশন, অনেকে অ্যাজিউম করে 1975-এর পরে থেকে রিলেশনটা আলটিমেটলি খারাপ হয়েছে, 1975-এর 15ই আগস্ট। কিন্তু আপনারা যদি হিস্ট্রিক্যালি একটু দেখেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ছিটমহল চুক্তি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হওয়ার কথা ছিল 1974 সালের দিকে। এবং প্রথমে সেটা বাংলাদেশ লাইক ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, বাংলাদেশ প্রথমে দুইটা দেশ সাইন করেছে, এবং সাইন করার পর কি হয়, পার্লামেন্টে র্যাটিফাই করতে হয়। এবং বাংলাদেশ র্যাটিফাই করলেও
ইন্ডিয়া কিন্তু র্যাটিফাই করেনি। এবং ইন্ডিয়া যে র্যাটিফাই করেনি এটার আমি শুনেছি যে আমাদের একজন স্যার ছিলেন, সো হি ওয়াজ টকিং অ্যাবাউট দিস ইনসিডেন্ট অ্যান্ড ওয়েন দেয়ার ওয়াজ এ কল টু শেখ মুজিব দ্যাট ইন্ডিয়া ইজ নট গোয়িং টু র্যাটিফাই ইট, সো আলটিমেটলি ট্রিটিটা এই ট্রিটিটা ইফেক্টিভ হবে না। সেখানে আপনার বলা হয় যে Sheikh Mujib used a slang and he was very angry যে আলটিমেটলি ইন্ডিয়াকে বিশ্বাস করাটা ছিল তার সবচেয়ে বড় ভুল। তো এরপর থেকে বলা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে কিন্তু গ্র্যাজুয়ালি সম্পর্ক খারাপ হয়েছে। হি ওয়েন্ট টু দ্য ওআইসি কনফারেন্স এন্ড এভরিথিং। তো এইটাকে বলা হচ্ছে যে এটার সাইকো বায়োগ্রাফি আসলে কি হতে পারে আপনি যদি চিন্তা করেন। সেখানে দেয়ার আর মেনি রিজনস, বাট he also had his confusions and indecisions about India's policy towards Bangladesh. At the same time, they were friends on the other side. এখানে আপনারা এখন অ্যাটেন্ডেন্স দিয়েন না, আপনাদেরকে তো একটু আগেও বললাম আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। তো সেখানে বলা হচ্ছে যে এই আহ, যে আপনার ইন্ডিয়ার সাথে যে একটা মিসট্রাস্টের রিলেশন, যে আলটিমেটলি হাউ ইন্ডিয়া উইল পারসিউ বাংলাদেশ ইন টার্মস অফ ইটস হেজিমনিক অর লাইক লিডারশিপ প্রসপেক্টস, সেখান থেকে সবসময় এক ধরনের সন্দেহ বা এক ধরনের অবিশ্বাসের একটা জায়গা সবসময় ছিল। অ্যাট দ্য সেম টাইম জিয়াউর রহমানের যদি সাইকোবায়োগ্রাফি আপনি করতে চান, সেখানে বলা হয় যে আহ, যেমন আমাদের শাহিদুজ্জামান স্যার ওনার টক শো আপনারা আমি জানি না আপনারা বলেছেন আপনি কিছু দেখেন না, সো আই এম বিলিভিং ইন দ্যাট। বাট যখন শাহিদুজ্জামান স্যার ক্লাস নিয়েছিলেন উনি বলতেন যে রাত 12টা-1টার সময় জিয়াউর রহমানের সাথে ওনাদের ক্লোজ ডোর সেশন বা মিটিং হতো, বিকজ ফরেন পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে হি অলসো ওয়ান্টেড টু টেক civilian and academic perspective, but because it was not like that he was solely believing on his like military advisors যে তারা তাকে ফরেন পলিসি নিয়ে যা বলছে সেটাকে একটা সেকেন্ড চেক করার জন্য সে অন্যান্য পার্সপেক্টিভ গুলোও নিত, বিকজ হি নিউ দ্যাট দেয়ার আর মেনি ফ্র্যাগমেন্টেড গ্রুপস ইন মিলিটারি অ্যান্ড সেক্ষেত্রে আসলে উনি হয়তো ডিফারেন্ট মাল্টি ডাইমেনশনাল মানে পার্সপেক্টিভ গুলো পাবেন না। তো এটাকে বলা হচ্ছে যে আলটিমেটলি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইজ গাইডিং ইউ, হোয়াট আর দ্য ব্যাগেজেস ইউ হ্যাভ, এই জিনিসগুলো। এবং সেকেন্ডলি বলা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস, যে আপনি হয়তো ন্যারেটিভ গুলো আহ, জোগাড় করছেন, ঠিক আছে, এবং এগুলো নিয়ে ধরেন অনেক মিম তৈরি করা হয়, যে জুলাইয়ের সময় যেটা করা হয়েছিল লাইক আগের রেজিমের লিডাররা যেগুলো বলছে স্পিচ গুলো কিরকম, সেখানে কি কি ধরনের থিমেটিক ইস্যুস আছে। এখানে আহ ধরেন কন্টেন্ট অ্যানালাইসিস, যদি আপনি ইরানের খোমেনির ন্যারেটিভ গুলো অ্যানালাইসিস করতে চান, ওখানে দেখবেন ইরানের জাতিসত্তা নিয়ে উনি বারবার বলেছেন, এখানে এই ওয়ার্ডটা উনি কতবার ইউজ করলেন, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু হিম, ইরাকের হিস্ট্রি গুলোর কথা উনি বারবার বলছেন, অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্টের কথা বারবার বলছেন। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিফাইনিং হিম, লাইক হি ইজ নট রেডি টু সারেন্ডার, এই জিনিসটা আপনার অ্যানালাইসিস করে বের করা, ঠিক আছে। এবং সেটা আসলে করতে we can understand যে it's not a big issue, but at the same time for western countries যারা খুব assertive foreign policy তৈরি করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার এগেইনস্টে কে কি বলছে, ঠিক আছে। আচ্ছা, we can have a break for 3 minutes and then we can start again.
Hi guys, welcome back to my channel. So today I'm going to talk about a tea that can play an আরেকটা হান্নান। আচ্ছা, প্রথম দুইটা চ্যাপ্টার থেকে কারো কোনো কোয়ারিজ না থাকলে লেটস স্টার্ট দ্য থার্ড ওয়ান। এবং আমি চেষ্টা করছি মোটামুটি আপনাদের যেটা অবজারভেশন ছিল যে খুবই ওয়েস্ট সেন্ট্রিক, আই এম ট্রাইং টু প্রোভাইড সাম এক্সাম্পলস ফ্রম আওয়ার কান্ট্রি অর ফ্রম আদার কান্ট্রিজ। তো এটা আপনারা নোট করে রেখেন। এবং আরেকটা জিনিস, সামওয়ান রিকোয়েস্টেড টু like transcribe this meeting, which is fine, but you are not allowed to share it with anyone outside this classroom. Okay? Okay. চ্যাপ্টার 3 হচ্ছে গ্রুপ ডিসিশন মেকিং, এবং এখানে আপনারা 3টা মডেল বা 3টা ফ্রেমওয়ার্কের কথা পড়েছেন: স্মল গ্রুপ, অর্গানাইজেশনাল প্রসেস এবং ব্যুরোক্রেটিক পলিটিক্স। তো এখানে আসলে এটা আপনার ফরেন পলিসি মডেলেও, লাইক ফরেন পলিসি কোর্সে এগুলো পড়ার কথা। তো স্মল গ্রুপ ডাইনামিক্সে একটা দুইটা খুব পপুলার এক্সাম্পল ছিল। একটা হচ্ছে আপনার কিউবান মিসাইল ক্রাইসিস, এবং তার আগে হচ্ছে বে অফ পিগসের যে ঘটনাটা। তো বে অফ পিগসের যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে তখন কেনেডি একদম নতুন প্রেসিডেন্ট, ভেরি ইয়াং, অ্যান্ড ফরেন পলিসির ব্যাপারে হয়তো অতটা এক্সপেরিয়েন্সড না যে আলটিমেটলি
ডিসিশনের কনসিকোয়েন্স কি হতে পারে। তো সেখান থেকে বলা হচ্ছে যে প্রথমে বে অফ পিগসের যে ঘটনাটা ঘটেছিল, যে ফিদেল ক্যাস্ট্রো যখন তখন ওখানে ক্ষমতায় এবং সিআইএ ট্রেন্ড কিছু গ্রুপ, কিছু না, মোর দ্যান 1000 পিপল, কিউবান পিপল, তাদেরকে ট্রেন করা হয়েছে যে আপনার মুভমেন্টের মাধ্যমে এবং পরবর্তীতে একটা ভায়োলেন্ট মুভমেন্টের মাধ্যমে আলটিমেটলি ফিদেল কাস্ট্রোর যে রেজিম সেটাকে সরানো হবে। এবং সেখানে বলা হচ্ছে যে এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার পেছনে কেনেডি এবং তার যে গ্রুপ, যারা তার অ্যাডভাইজার ছিল, দে ওয়ার রেসপন্সিবল ফর দিস, এবং তারা আলটিমেটলি হয়তো বুঝতে পারেনি যে রিস্কগুলো কি কি হতে পারে, অথবা ফিডেল ক্যাস্ট্রো গভর্নমেন্টের প্রোফাইল ভালো করে তারা হোমওয়ার্ক করে ডিসিশন নেয়নি। এবং যখন আলটিমেটলি এই ডিসিশনটা এক্সিকিউট করা হয়েছে, এক্সিকিউট করার পরেই দেখা গেল যে মোটামুটি সবাই, যাদেরকে ট্রেন আপ করে করস, এভরিওয়ান ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড দে ওয়ার এক্সিকিউটেড। তো সেখান থেকে বলা হচ্ছে যে স্মল গ্রুপের ভেতর যে প্রবলেমটা হয় আলটিমেটলি, লাইক কেনেডির ক্ষেত্রে যেটা হয়েছিল, নো ওয়ান ওয়াজ দেয়ার টু ক্রিটিসাইজ হিম অর চ্যালেঞ্জ হিজ ডিসিশন অর দ্য আদার পিপল, যে এটা যে আমরা করছি, লাইক আলটিমেটলি দেয়ার ওয়াজ নো ওয়ান হু আস্ক দিস কোয়েশ্চেন যে বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। তো এখান থেকে বলা হচ্ছে যে দিস ওয়াজ আ থিং, দিস ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে একটা ভুল আউটকাম নিয়ে আসে। এবং এটার কনসিকোয়েন্স হচ্ছে কিউবার সাথে আমেরিকার সম্পর্ক আরো খারাপ হয়, এবং আলটিমেটলি কিউবার সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো হয়। এবং আরেকটা এক্সাম্পল পরে হচ্ছে কিউবান মিসাইল ক্রাইসিসের কথা বলা হয়েছে। তো কিউবান মিসাইল ক্রাইসিস যখন হচ্ছে, মানে যখন স্যাটেলাইটের ছবি এসেছে যে কিউবাতে সোভিয়েত ইউনিয়ন মিসাইল সেট করছে, সো এখন ইউএস এর ডিসিশনটা কি হবে। তো সেখানে অনেকগুলো ক্লোজ ডোর মিটিং, এবং খুব সম্ভবত 10 থেকে 12 জনের মতো মেম্বার ছিল ওখানে। অ্যান্ড দেয়ার ওয়ার সেভারাল প্রপোজালস এর মধ্যে কিছু কিছু একটা প্রপোজাল এরকম ছিল যে ফিডেল ক্যাস্ট্রো রেজিমকে ক্ষমতা থেকে সরানো। আরেকটা ছিল হচ্ছে বিশেষ করে যারা মিলিটারি জেনারেল, তারা বলেছিল যে এয়ার বম্বিং করে মিসাইল সাইটস গুলো ধ্বংস করে দেয়া। এবং আরো কিছু ছিল, যেমন কিউবার সাথে একটা ডিপ্লোম্যাটিক বা একটা নেগোসিয়েশন করার মানে একটা চ্যানেল ওপেন করা যায় কিনা, এই ধরনের ডিসিশন মেকিং। তো সেখানে আসলে এখন আহ পরবর্তীতে কেনেডি যে ডিসিশনটা নিয়েছে, এটাও বলা হয় যে ইট ওয়াজ হিজ ওন ডিসিশন অ্যাবাউট দ্য ডিসিশন অফ নেভাল ব্লকেড এবং এই ইস্যুগুলো। কিন্তু এই যে আপনার ধরেন 10 জন যে 10টা প্রপোজাল দিয়েছে, এবং 10 জন 10টা প্রপোজাল দেওয়ার পর, এবং লাইক হুইচ ওয়ান ইউ আর সাপোজ টু পিক, দ্যাট ওয়াজ এ থিং। এবং এখানে আরেকটা ইস্যু হচ্ছে, এই যে 10 জন বা 11 জন যে মিটিং এ ছিল হোয়াইট হাউসে, তারা কেউ কিন্তু জানতো না যে এই মিটিংটা রেকর্ড করা হচ্ছে। Only Kennedy and his brother knew that this whole meeting was being recorded. So এখানেও বুঝতে পারছেন একটা ট্রাস্ট ইস্যুস ছিল ওই স্মল গ্রুপের ভেতরে। তো কিউবান মিসাইল ক্রাইসিসকে অনেকে সাকসেসফুল একটা মানে ডিসিশন মেকিং বলে, যে ক্রাইসিস ম্যানেজমেন্টের অন্যতম সাকসেসফুল একটা কেস কিউবান মিসাইল ক্রাইসিস। অ্যাট দ্য সেম টাইম স্মল গ্রুপ ডাইনামিক্সের সাকসেসফুল ডিসিশন, লাইক এই রিজনের পার্সপেক্টিভ থেকে আসলে আমার খুব একটা জানা নেই। অনেকে যদি চিন্তা করেন পাকিস্তান বা ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রলিফারেশনকে, তাদের দেশের পার্সপেক্টিভ থেকে একটা সাকসেসফুল ডিসিশন বলতে পারেন যে আলটিমেটলি ডিসিশনটা শুরু হয়েছিল একদম টপ লেভেলের মানুষজন থেকে, পরবর্তীতে ইট ওয়াজ ভেরি অর্গানাইজড অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সাপোর্টিং দি ডিসিশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস। এবং এখানে আসলে অর্গানাইজেশনাল প্রসেসে আপনাদের কলম্বিয়া শাটলের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে অনেক টেকনিক্যাল ফেলিউর ছিল, যেটা ইঞ্জিনিয়ারিং টিম আলটিমেটলি বলেছে, বাট আলটিমেটলি যারা ডিসিশন মেকার ছিল, তারা আলটিমেটলি এই নাসার এই শাটলটাকে আপনার ইঞ্জিনিয়ারিং টিমের অ্যাডভাইসকে পাত্তা দেয়নি বা গুরুত্ব দেয়নি, অ্যান্ড আলটিমেটলি দেয়ার ওয়াজ এ কলাপস।
এবং এটার এক্সাম্পল আসলে ধরেন অনেক রকম হতে পারে। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আপনি এখন চিন্তা করেন যে রিসেন্টলি বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এবং ইসরায়েল ইরান ওয়ারের পর অনেক অনগোয়িং একটা ডিবেট চলছে যে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কেমন হওয়া উচিত। এবং সেখানে আপনি যদি একটু ইনডেপথ স্টাডি করতে চান, আপনি দেখবেন যে এয়ার ডিফেন্স সিস্টেম আসলে ডেভেলপ করা নিয়ে ধরেন অনেকগুলো অর্গানাইজেশন আছে হয়তো এখন, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এই যে ধরেন ২ টা খুব সিগনিফিক্যান্ট মিনিস্ট্রি, এখন তাদের একটা ডিসিশন যখন নিতে হবে তখন কিন্তু আল্টিমেটলি ২ জনকে এগ্রি করতে হবে, ২ টা গ্রুপকে, ২ টা অর্গানাইজেশনকে। এখন ২ টা গ্রুপ এগ্রি না করা পর্যন্ত কিন্তু আল্টিমেটলি আপনি ন্যাশনাল ডিসিশন মেকিং এ যেতে পারেন না। তো অর্গানাইজেশনাল প্রসেসের ব্যাপারটা সেরকম। দেয়ার ক্যান বি disagreement between your own ministries and your own decision making agencies, এবং সেটা যদি আলটিমেটলি না হয়, ইউনিফাইড কোনো ডিসিশনে না আসে, আলটিমেটলি ইটস রিয়েলি ডিফিকাল্ট টু গো ফর লাইক ফরেন পলিসি মেকিং। আর থার্ড ওয়ান যেটা ব্যুরোক্রেটিক পলিটিক্স, ব্যুরোক্রেটিক পলিটিক্সে আপনার সব থেকে প্রপার এক্সাম্পল যদি রিসেন্টলি বলতে হয়, সেখানে একটা এক্সাম্পল হচ্ছে যে ইন ইন্ডিয়ার সাথে যে মোদির সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিংটা হয়েছে রিসেন্টলি লাইক বিমস্টেক সামিটের সময় থাইল্যান্ডে, এবং সেখানে অনেকে অ্যাজাম্পশন করছিল যে মেবি নরেন্দ্র মোদি বসবেন না। এটা নিয়ে অনেক অনেক দিন ধরে কোনো রেসপন্স ছিল না। তো এই জিনিসটাকে অনেকে অনেকভাবে অ্যাজিউম করার চেষ্টা করলেও at the same time, the bureaucracy in India's politics, ইন্ডিয়ার bureaucracy কিন্তু খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রং। অ্যান্ড এটার কারণে বলা হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট প্রজেকশনে কোন রেজিম ক্ষমতায় আসছে ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি তাদের ইন্টারনাল ব্যুরোক্রেটিক গ্রুপ মেক্স দ্য ডিসিশন। এবং সেখানে প্রথমে যেটা বলা হচ্ছিল যে বিজেপি গভর্নমেন্ট ওয়াজ নট ইন্টারেস্টেড টু সিট উইথ Yunus government because of their alignment to Sheikh Hasina and everything. কিন্তু তাদের যে ইন্টারনাল ব্যুরোক্রেটিক যে ডিসিশন মেকাররা আছে, তারা হচ্ছে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে, যাদেরকে প্রেশার গ্রুপও বলি আমরা অনেকে। তারা হচ্ছে এক ধরনের প্রেশার ক্রিয়েট করেছে যে ইউ নিড টু ওপেন এ চ্যানেল টু মেক দ্য রিলেশন নর্মাল। মানে আমরা আমরা আমাদের নেইবারহুড থেকে যে চ্যালেঞ্জ ২ টা দেশই ফেস করছে, আলটিমেটলি ইটস নট গুড ফর বোথ অফ দ্য কান্ট্রিজ। সো ইটস বেটার টু like open a channel and later we'll decide what will be the outcome. Political government আসলে হয়তো সেটা পরের ইস্যু, বাট at least for now we need to make a normalization of the bilateral relationship. তো এটাকে হচ্ছে আপনার ব্যুরোক্রেটিক পলিটিক্সের একটা এক্সাম্পল হিসেবে আপনারা চিন্তা করতে পারেন, এবং আপনাদের বইতেও এক্সাম্পল আছে। আমি জাস্ট আপনাদেরকে এই রিজিয়নের পার্সপেক্টিভ থেকে বলছি লাইক হোয়াট ক্যান বি দ্য এক্সাম্পলস অফ দিস রিজিয়ন। এবং এই মোটামুটি এই ৩টা। এনি কোয়েশ্চেন? ওকে, আচ্ছা এখন আসেন চ্যাপ্টার 4, সেটা হচ্ছে কালচার এবং ন্যাশনাল আইডেন্টিটি কিভাবে রোল প্লে করে। চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে লাইক হু আর উই, হোয়াট ডু উই ডু, হু আর দে, এগুলোর সাথে আপনি হয়তো কনস্ট্রাকটিভিজমের অনেক রিলেশন পাবেন, লাইক হোয়াট ইজ আওয়ার আইডেন্টিটি, আমরা কিভাবে নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করি। এবং সেখানে কালচারের কথা অনেকে অনেকভাবে বইতে অনেকভাবে এসেছে, লাইক আমেরিকা নিজেদের কালচারকে কিভাবে প্রমোট করার চেষ্টা করে, মোর ওপেন লিবারাল ডেমোক্রেটিক সোসাইটি। বাট at the same time this is a thing, like আমেরিকার যে কারেন্সি সেখানে কিন্তু লেখা আছে ইন গড উই ট্রাস্ট। তো এই যে আপনার ক্রিশ্চান আইডেন্টিটি, এবং যখন কলোনিয়াল এক্সপ্যানশন হয়েছে লাইক ইউরোপ থেকে যখন সেটলার কলোনিয়াল পাওয়াররা গিয়েছে নর্থ আমেরিকাতে, লাইক কানাডা, মেক্সিকো, ইউএসএ, এবং ওখানে কিন্তু অন্যতম লাইক ক্রিশ্চিয়ানিটি প্রমোট করা, স্প্রেড করা, হোয়াইট সুপ্রিমেসিস্ট
অর্গানাইজেশনগুলোকে কিভাবে সামনে আনা যায়, এই জিনিসগুলো কিন্তু সেই সময় করার চেষ্টা করা হয়েছে। এবং এই জন্য নেটিভ আমেরিকানদেরকে মেরে ফেলা থেকে শুরু করে দে কমিটেড জেনোসাইড, সো দ্যাট ওয়াজ দেয়ার পলিসি when they were expansioning in the North American region. পরবর্তীতে এখনকার তাদের পলিসি হচ্ছে অনেকটাই আপনার লাইক আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম ওটা পুরোটাই একটা সময় ছিল নেটিভ আমেরিকান ল্যান্ড, এবং দে ডেস্ট্রয়েড এভরিওয়ান, দে কিলড এভরিওয়ান। এবং এখন হচ্ছে সবার সব প্রফেসরদের ইমেইল অ্যাড্রেসের নিচে like ওই যারা যে এথনিক গ্রুপগুলো ওখানে ছিল নেটিভ আমেরিকান, তাদেরকে মেমোরিতে রেখে একটা কোট তারা সবাই প্রমোট করে যে উই হ্যাভ ডান দিস অ্যান্ড উই ফিল রিয়েলি অ্যাশেমড অফ দ্যাট পার্ট অফ আওয়ার হিস্ট্রি. I am not sure how much ashamed everyone is, but that was their culture in a time. Like Native American, they're even not like 15th or 16th century, 1970s অথবা 80s বা 90s এর there were many policies যেখানে আপনার নেটিভ আমেরিকান ফ্যামিলিতে যারা লাইক বাচ্চা হয়, সেই বাচ্চাদেরকে যদি এমন মনে করে যে তারা আমেরিকান কালচারের সাথে বড় হচ্ছে না, তাদেরকে স্টেট হ্যাড দ্য রাইট টু টেক দেম ব্যাক অ্যান্ড লাইক গিভ দেম ইন ফস্টার হোয়াইট ফ্যামিলিজ। এটা মেইনলি করা হয়েছে সেই সময় আমেরিকান কালচার এবং রুটকে প্রমোট করার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ হিউম্যান রাইটস ভায়োলেশন, রাইট? তো এই যে আপনার কালচারের আইডিয়াটা বা আইডেন্টিটির আইডিয়াটা বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে। এবং এই কালচারের সাথে আমি একটা ক্লাসে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সাথে আপনি কিভাবে রিলেট করবেন, এবং বাংলাদেশের সাথে যদি আপনি রিলেট করতে যান, সেখানে ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই যে দেশগুলো আছে, যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দেশগুলোর অনেক কালচারাল সিমিলারিটিস আছে ইন টার্মস অফ ড্রেস, ইন টার্মস অফ ফুড, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আপনি অনেক রিজনের সাথে অনেক রিজনের মিল পাবেন। তো সেটাকে বলা হচ্ছে যে এই সিমিলারিটিটা এখনকার যে স্টেট বা বর্ডার সিস্টেম তারা অনেকটা প্রবলেম হিসেবে দেখে যে দেন হাউ উই আর ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়া, হাউ উই আর ডিফারেন্ট ফ্রম পাকিস্তান, হাউ উই ডিফারেন্ট ফ্রম মিয়ানমার। সো উই নিড টু ডু সামথিং ডিফারেন্ট। এবং সেখানে কিন্তু রিলিজিয়াস পার্সপেক্টিভ হচ্ছে আপনার চলে আসে, এবং আপনি দেখবেন যে ইন্ডিয়ান ফরেন পলিসি মেকিংয়ে এখন সফট পাওয়ারের রিলিজিয়ান যেভাবে আসে, পাকিস্তানের ফরেন পলিসি মেকিংয়ে তাদের হিস্ট্রি লাইক সালতানাত আমলের, মুঘল আমলের, মুসলিম পিরিয়ডের হিস্ট্রিগুলো তারা প্রমোট করার চেষ্টা করে। এগুলো হচ্ছে আপনার ওয়ে টু ক্রিয়েট ইয়োর আইডেন্টিটি। এবং আমাদের দেশেও যদি আপনি চিন্তা করেন, যেমন ধরেন গ্লোরিফিকেশন অব আর লাইক দ্য 1970 ওয়ার, লিবারেশন ওয়ার, এবং সেখানে গ্লোরিফিকেশনের অন্যতম বড় একটা পার্ট হচ্ছে যে the rape of women, like how they were tortured, they were killed by the Pakistani army and how they were treated by the Pakistani army, এবং সেটাকে আমাদের ডেফিনেটলি স্যাক্রিফাইসের অনেক বড় একটা অংশ হিসেবে চিন্তা করি। কিন্তু আইডেন্টিটি ক্রিয়েশনে সবসময় একটা জিনিসকে গ্লোরিফাই করা হয়, কিন্তু আমরা কিন্তু একটা জিনিসকে এই আইডেন্টিটি ক্রিয়েশনের ভেতর আনি না, সেটা হচ্ছে পোস্ট 1971-এর পর, মানে ওয়ানে, হাউ দিস women were treated. The society was not ready to accept them. The society was not ready to accept the war children. The society was not accept to integrate these women in the society. এবং আপনারা বিভিন্ন বই যদি পড়ে থাকেন আপনারা দেখবেন সেই সময় অনেক মেয়েদেরকে সিডেটিভ দিয়ে জোর করে এই ওয়ার চিলড্রেনদেরকে, যাদেরকে আমরা যুদ্ধ শিশু বলি, তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাডপশনে পাঠানো হয়েছে। দ্য ওয়েমেন ওয়ার নট রেডি টু সেন্ড দেয়ার চাইল্ড ব্যাক বিকজ ইটস দেয়ার কিড, রাইট? এবং সেখান থেকে বলা হচ্ছে এই যে আমাদের যে লিমিটেশন অ্যাজ আ জাতি অর অ্যাজ আ নেশন, এটাকে কিন্তু আমরা কখনো প্রমোট করার চেষ্টা করি না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ইউর আইডেন্টিটি। এবং সেখানে এই আইডেন্টিটি ক্রিয়েশনে national glorification is one thing, another thing is রিলিজিয়াস পার্সপেক্টিভ। রিলিজিয়াস পার্সপেক্টিভের ক্ষেত্রে এখানে ইরানের একটা এক্সাম্পল আছে আপনাদের বইটাতে, যে ইরানের যে নিউক্লিয়ার প্রলিফারেশনের র্যাশনালাইজেশন, তাদের যে সার্ভাইভালের রুট
কি সেখানে আপনার ইরানের হিস্ট্রিতে ইভেন খোমেনির ডায়লগও যদি আপনারা ন্যারেটিভ যদি অ্যানালাইসিস করেন, কয়েকদিন আগে উনি বলেছেন ইরানকে বুঝতে হলে কারবালার হিস্ট্রি, কারবালার ইতিহাস তোমাকে জানতে হবে, উই আর ফ্রম দ্যাট সিভিলাইজেশন। তো সেখানে বলা হচ্ছে দুইটা পার্সপেক্টিভ খুব সিগনিফিকেন্ট, একটা হচ্ছে কারবালা আর একটা হচ্ছে আপনার 12 ইমাম, যেটা তাদের তাদের শিয়া আইডিওলজিতে ইমামদের লিস্টে সবার লাস্টে হচ্ছে ইমাম মাহদি। এবং এই যে ইমাম মাহদির যে রিভাইভাল, যে হি উইল বি ব্যাক, এবং এখানে একটা মোরাল এবং জাস্টিফাইড একটা লাইক বিলিভারদের একটা ফোর্স নন বিলিভারদেরকে এগেনস্টে যুদ্ধে জয়ী হবে। এবং কারবালার ঘটনা থেকে হচ্ছে আপনার সেন্স অফ রাইটার্স, লাইক সেন্স অফ বিইং দ্য জাস্টিফাইড পার্সন, আপনি অন্যায়ের কাছে মাথা নত করছেন না। এবং সেটাকে অথরা অনেকে বলেছে এই ইমাম হাসান হোসেন, বিশেষ করে ইমাম হোসেনের এই যে হিরোইক অ্যাট দ্য সেম টাইম his whole family was killed, তো এই যে সেন্স অফ স্যাক্রিফাইসটাকে গ্লোরিফিকেশন করা হচ্ছে, দিস ইজ অলসো এ পার্ট অফ দেয়ার লাইক নিউক্লিয়ার proliferation justification, যে আলটিমেটলি we are not ready to go for any kind of sacrifice or compromise, কারণ আমরা ওই জাতিসত্তা থেকে এসেছি যে আমরা দরকার হলে পানি না খেয়ে মারা যাবো, বাট উই আর নট গোয়িং টু সারেন্ডার। এবং এটাই কিন্তু খোমেনি বারবার সব জায়গায় বলছে যে ইরান ইজ নট গোয়িং টু সারেন্ডার ইন ফ্রন্ট অফ ইসরায়েল অন দ্য ইউএস। দিস ইজ ওয়ান থিং। রিলিজিয়নের ক্ষেত্রে আপনি আমাদের দেশের সাথেও অনেক কিছুতে অনেক ব্যাপারে সিগনিফিকেন্স পাবেন, যে রোহিঙ্গাস ওয়ার অ্যাকসেপ্টেড বিকজ দে ওয়ার লাইক মুসলিম রেফিউজিস, বাট আই এম নট শিওর এটা অন্য রিলিজিয়নের রেফিউজি হলে সিচুয়েশনটা কি হতো। উই কন্ডেম ইসরায়েলস অ্যাটাক অন গাজা because of our religious affinity. But when Saudi Arab bombs Yemen, we don't talk about that because, again, we get a lot of fund. And of course, Hajj থেকে শুরু করে বিভিন্ন যে রিলিজিয়াস সাইট আছে, ওটার প্রতি আমাদের একটা অ্যাফেকশন থেকে আমরা হয়তো ওই দেশের যে অন্যায় অন্য দেশের প্রতি সেগুলোকে আমরা ক্রিটিসিজম করতে চাই না। তো এই যে আপনার বলা হচ্ছে যে আইডেন্টিটি ক্রিয়েশনে কালচার, রিলিজিয়ন, এগুলো আপনার ক্রিয়েট করা হয়, ঠিক আছে, লাইক হাউ ইউ আর গোয়িং টু পারসিউ দ্যাট অ্যান্ড হাউ ইউ আর গোয়িং টু অ্যাভয়েড ইউর ওন লিমিটেশন, দ্যাট ইজ অলসো এ প্রবলেম creating your identity. Chapter 4. Any question? রাফিন কিছু বলবেন? কারণ ওর he was not muted. Okay. If you don't have any question, let's go to chapter 5. এখানে বলা হচ্ছে domestic politics and opposition. এখানে আসলে রেজিম, সরি, ডেফিনেটলি যে কোনো দেশের ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনাল ইস্যু সেই দেশের ফরেন পলিসিকে অনেক বড়ভাবে একটা প্রভাবিত করে। আমাদের দেশে যখন রোহিঙ্গা এক্সোডাস হয়েছে, দেয়ার ওয়ার মেনি ক্রিটিসিজমস দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাড প্রেশার অন ইট বিকজ অফ আদার ইস্যুস, যে আলটিমেটলি এখানে যে হিউম্যান রাইটস ভায়োলেশনগুলো হচ্ছে বা এই ইস্যুগুলো নিয়ে এনাফ জবাব দিতে ছিল না, সো ইট ওয়াজ ইজি টু পুট প্রেশার অন দ্যাট রেজিম। এই ধরনের অনেক অ্যানালাইসিসও সেই সময় অনেকে করার চেষ্টা করেছে। অ্যাট দ্য সেম টাইম ডিড উই হ্যাভ এনি আদার অপশন, সেটা নিয়েও একটা অ্যানালাইসিস করার চেষ্টা করা হয়েছে যে আমাদের আসলে অন্য কোনো অপশন ছিল কিনা। কিন্তু ডোমেস্টিক পলিটিক্সের সাথে আপনি যদি ফরেন পলিসি কানেক্ট করতে চান, সেখানে আমেরিকার পার্সপেক্টিভে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিয়েতনাম ওয়ার এবং ইরাক আফগানিস্তান ইন্টারভেনশনকে তারা অনেকভাবে বিভিন্ন জায়গায় এক্সাম্পল হিসেবে নিয়ে আসে। তো আমেরিকা যখন ভিয়েতনামের যুদ্ধে ইনভলভ হয়ে গেল, সেই সময় ডেফিনেটলি দ্য অবজেক্টিভ ওয়াজ টু কাউন্টার কমিউনিজম এবং লাইক ইস্ট এশিয়া থেকে ভিয়েতনামের পর লাইক কম্বোডিয়া, লাওস, এই দেশগুলোতে কমিউনিজম যেন ছড়াতে না পারে, ওখান থেকে যেন সাউথ এশিয়ার দিকে আসতে না পারে, এটা ছিল মেইন অবজেক্টিভ।
তো সেখান থেকে যখন ইনভলভ হয়ে গেল এই যুদ্ধে, এবং যেটা বললাম যে ফোর্সফুলি পিপল, মেল আমেরিকান ওয়ার conscripted to military and they were sent to Vietnam to kill people. এই যে 19-20 বছর বয়সের ছেলেদেরকে পাঠানো হয়েছে and they didn't have any idea what was going on. এটা প্রথমে আমেরিকার ইরাক যুদ্ধের সময় ঘটনাটা সেম ছিল। যখন প্রথমে পাঠানো হয়েছে তারা আসলে বুঝতে পারেনি যে কি হচ্ছে। তো ভিয়েতনামের ক্ষেত্রে এই 5 জন প্রেসিডেন্টের কথা বলা হয়েছে যে যখন ট্রুম্যান ছিল, সে যেহেতু ভিয়েতনাম ফ্রেঞ্চ কলোনি ছিল এবং ফ্রান্স হচ্ছে মিলিটারিলি যুক্ত হয়ে গেছে, আচ্ছা লাইক আপু, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভিয়েতনামকে কিভাবে কন্ট্রোল করা যায়, লাইক কলোনিগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় এই পলিসি থেকে, সেটার এগেইনস্টে ট্রুম্যান থাকলেও তখন সে ফ্রেঞ্চ আর্মির এগেইনস্টে কিছু বলেনি বিকজ অফ ইটস পলিসি। তো অ্যান্টি কমিউনিজম, যে ভিয়েতনাম থেকে কমিউনিজম যেন অন্য কোথায় ছড়িয়ে না যায়। আইজেন আওয়ার পলিসি যেটা ছিল সেটা হচ্ছে আপনার উনি ইলেকশনকে ডিলে করেছেন, সো হি ওয়াজ বাইং দ্য টাইম, রাইট? যে ইলেকশন হলে ভিয়েতনামে যে আলটিমেটলি কমিউনিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, হি আন্ডারস্টুড দ্যাট। তো এই জন্য বলা হচ্ছে হি বেসিক্যালি প্রলং দ্য ওয়ার। কেনেডি এবং জনসন, কেনেডি বলেছে সেকেন্ড টাইম সে ইলেক্টেড হলে হি উইল গো ফর সিজফায়ার অর সামথিং লাইক দ্যাট, বাট আলটিমেটলি ইট ডিডন্ট হ্যাপেন। জনসন পার্সোনালি হি ডিড নট বিলিভ ইন উইনিং দ্য ভিয়েতনাম ওয়ার। সে বুঝতে পেরেছে আমেরিকার পক্ষে ওখানে পুরোপুরি যুদ্ধে জিতে ফিরে আসা সম্ভব না, বাট আলটিমেটলি ক্রিটিসিজম হবে বা মানুষের ব্যাকল্যাশ হবে, এই কারণে হি কুড নট স্টপ ইট, অথবা এটা এই যুদ্ধ বন্ধ করার রিস্কে সে যেতে চায়নি। নিক্সনের কথা বলা হচ্ছে যে আলটিমেটলি পিসফুল একটা সিজফায়ার এবং মোটামুটি রেসপেক্টেড ওয়েতে কিভাবে ওখান থেকে আসা যায়, বিকজ everyone was humiliating the United States of America back then, যে they are killing people in this continent and they're killing their own people as well. তো এই যে প্রথমে দেখলেন যে যুদ্ধ প্রলং করতে করতে লাস্টে একটা সময় আসলো, দ্য প্রেসিডেন্টস ওয়ার থিঙ্কিং অ্যাবাউট স্টপ দ্য ওয়ারফেয়ার, দে আর থিঙ্কিং অ্যাবাউট সিজ ফায়ার। এটা রিজনটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময় এই যে দীর্ঘ সময় আপনার এই 10 বছর বা 8 বছর আমেরিকান সোলজাররা যাচ্ছে এবং তাদের কিন্তু একটা ফ্যামিলি আছে, এবং সেই ফ্যামিলিরা হচ্ছে রাস্তায় নেমে প্রোটেস্ট করছে, যারা আহত হয়ে বা নিহত হয়ে ফেরত যাচ্ছে, দে ওয়ার ইন ট্রমা, দে ওয়ার ইন জেনারেশনাল ট্রমা। এবং এখন পর্যন্ত ইরাক যুদ্ধের পরে এই যে যারা ইউএস সোলজার যারা ফেরত গিয়েছে, এটার পেছনে কিন্তু তাদের গভর্নমেন্টকে টাকা ইনভেস্ট করতে হয় যে হাউ টু রিইন্টিগ্রেট। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, সরি সরি ম্যাম, একটু কথা ছিল ম্যাম। কি কথা? ম্যাম, আমাদের 21 ব্যাচে আমরা যারা রিটেকের ছিলাম আর কি, তো আমাদের একটার দিকে একটা ক্লাস মাথা উঠছে, তো ম্যাম আমরা কি সিআর কে রোলগুলো দিয়ে ক্লাস থেকে বের হতে পারি? আপনারা আপনাদের রোল নাম্বারটা ই করে ফেলেন, গুগল ক্লাসরুমে যে লাস্ট পোস্টটা আছে ওখানে সবগুলো রোল একসাথে করে কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন? ম্যাম আরেকবার যদি একটু বলতেন, বুঝি নাই। আপনাদের গত রাতে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্টে সবগুলো রোল একসাথে করে আপনারা এটা কমেন্ট করবেন, একজন একজন করে কমেন্ট করবেন না। ওকে আচ্ছা ম্যাম। ম্যাম, সবগুলো কমেন্ট করে দিচ্ছি। সবগুলো রোল একসাথে কমেন্ট করবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আমাকে একটু আগে বললে ভালো হতো, আপনাদের একটাই ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমি আপনাকে টেক্সট দিছিলাম আর কি, তো ভাবলাম আপনাকে যদি বলি তাহলে আপনি যে ডিস্টার্ব ফিল করেন, সেই জন্য এখন বললাম ম্যাম, আপনি হয়তো বা টেক্সট দেখেননি। ওকে ওকে, আমি চ্যাট খেয়াল করিনি, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। তো সেখানে বলা হচ্ছে যে আমেরিকান পিপল ওয়ার অন দ্য স্ট্রিট অ্যান্ড দে ওয়ার ক্রিটিসাইজিং গভর্নমেন্টস পলিসি, যে যুদ্ধে তোমরা জড়াচ্ছ, বাট আলটিমেটলি ইউ আর সেন্ডিং আওয়ার পিপল, আওয়ার সান, আওয়ার হাজব্যান্ড, আওয়ার ফাদার, অ্যান্ড উই আর সাফারিং ফর দ্যাট। এবং যেটা বললাম ইরাক ওয়ারের পর এখন ওই যে পোস্ট ইন্টিগ্রেশন, এই যে মেন্টাল ট্রমা, আপনি 19-20 বছর বয়সের, এবং তারা যখন ওখানে গিয়েছে দে ওয়ার নট নর্মাল অ্যাট অল অ্যান্ড দে রিগ্রেট রাইট নাও। আপনারা যদি বিভিন্ন ইনস্টাগ্রামে বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আপনারা দেখবেন যে
ওবামার সাথে এটা খুবই কম, বাট বুশের বিভিন্ন স্পিচে আপনার যারা ফর্মার ইউএস সোলজার ইন ইরাক or আফগানিস্তান, they were shouting that you are a killer, you sent us in those countries, you made us kill people, and you are talking about big stuff right now, but ultimately you are a murderer. তুমি মিথ্যা কথা বলে আমাদেরকে পাঠিয়েছো। ওখানের মানুষ, they were normal people and we had to kill them. তো এই যে আপনার পাবলিক অপিনিয়নের কারণে, পলিটিক্যাল অপোজিশনের কারণেও যে এই যে মানুষের ডিসিশনের কারণে অনেক কিছু চেঞ্জ করতে হয়, দ্যাট ইজ অলসো এ প্রবলেম। এবং সেখানে আপনি ইসরায়েল এবং আমেরিকার যে রিলেশনটা এখন যদি দেখেন, এটা যদি লাইক the younger generation, at least they are criticizing the US Israel affinity. এবং এই যে মামদানি যে নিউ ইয়র্কের মেয়র হয়েছে, এবং এটাকে অনেকে থ্রেট হিসেবে দেখছে বিকজ হি ডাজ নট বিলং টু দ্য সো কল্ড ইসরায়েল লবি ইন দ্য ইউএস পলিটিক্স। তো এটাকে বলা হচ্ছে যে দিস ইজ অলসো থ্রেট টু দ্যাম, যে এই ধরনের মানুষগুলোকে আলটিমেটলি কিভাবে ডিল করবো, এবং ভবিষ্যতে এই যে ইমিগ্রেন্ট বেশি নিলে এই প্রবলেমগুলোকে আলটিমেটলি আরো প্রলং করবে কিনা, 100 বছর পরে কি আমেরিকার ইসরায়েল লবি এখন যেরকম আছে সেরকম থাকবে, নাকি ইট ইজ গোয়িং টু চেঞ্জ। তো এই যে আপনার একটা থ্রেটেন ফিল করার ইস্যু কিন্তু আপনি দেখবেন এখানে আছে। অ্যাট দ্য সেম টাইম অনেকে বলে যে ইসরায়েলের সাথে যে হামাসের একটা সিজফায়ার হলো মাঝখানে, এখানে ট্রাম্প এই জিনিসটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল যে ইউএস আর্মি ইজ নট ডিকটেটেড বাই ইসরায়েল, এবং সেটা হচ্ছে মানুষের ইন্টারনাল ভিতরের বিভিন্ন অপোজিশনের কারণে। তো দুইটা গ্রুপের সাথে কিছুটা হলেও একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করেছে, লাইক he was equally coercive to Columbia, Harvard and other places, but at the same time he also pushed for ceasefire agreement with Hamas. But ultimately ইসরায়েলের ইগোর কারণে বা ইসরায়েল মনে বুঝতে পারছে যে তারা হয়তো আমেরিকাকে পুরোপুরি ক্যাপচার করতে পেরেছে টু সাম এক্সটেন্ট, এই জন্য সিজফায়ারটা আলটিমেটলি মেনটেন করা পসিবল হয়নি। বাট অপোজিশনের কারণেও অনেক সময় অনেক ফরেন পলিসি ডিসিশন মেকিংয়ে চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। এবং ভিয়েতনাম ওয়ার এবং ইরাক এবং আফগানিস্তানের এক্সাম্পল থেকে অনেকে বলে যে ইরানের সাথে পিওর কনভেনশনাল ওয়ারফেয়ারে আলটিমেটলি ইউএসএ যেতে চাচ্ছে না বা চায়নি, এই আর কি। আচ্ছা, উই আর অলমোস্ট দেয়ার। চ্যাপ্টার 6, দ্য লেভেলস অফ ন্যাশনাল অ্যাট্রিবিউটস ইন্টারন্যাশনাল সিস্টেম। এখানে ধরেন আপনাদের যদি ন্যাশনাল অ্যাট্রিবিউটের কথা বলি, এগুলো তো আপনাদেরকে যখন প্রত্যেকটা টপিক পড়ানো হয়েছে সবগুলোতে কিন্তু আমি আপনাদেরকে ম্যাপ দেখিয়েছি যে ওই কান্ট্রির লোকেশনটা কোথায়, ওই কান্ট্রির বর্ডার কাদের সাথে। এবং যত কান্ট্রি দেখবেন যেগুলো লাইক চায়না বা রাশিয়া, দেখবেন আশেপাশে সবগুলোতে বর্ডারে কোনো না কোনো একটা না, মানে 7 থেকে 8টা 10 থেকে 15টা ইস্যুস আছে, বর্ডার প্রবলেম আছে। তো এই দেশগুলোর জন্য আলটিমেটলি কিন্তু গ্লোবাল অ্যাম্বিশনে খুব অ্যাম্বিশাস হওয়াটা ইটস রিয়েলি টাফ, বিকজ দ্য ইন্টারনাল স্ট্যাবিলিটি ইজ ভেরি কোয়েশ্চেনেবল। এবং সেখান থেকে বলা হচ্ছে যে এই যে আপনার কি কি অ্যাট্রিবিউটগুলো রোল প্লে করে, সাইজ, রিসোর্সেস, জিওগ্রাফি, ডেমোগ্রাফিক্স, পলিটিক্যাল সিস্টেম, মিলিটারি ক্যাপাবিলিটিস, ইকোনমিক ক্যাপাবিলিটিস, এই জিনিসগুলো। এবং সেখানে সাইজের ক্ষেত্রে যেমন ধরেন স্মল স্টেট বা মাইক্রো স্টেট যাদেরকে বলা হয়, বাংলাদেশকে অনেকে লাইক সেমি, মাইক্রো অ্যান্ড স্মলের মাঝখানে একটা বলার চেষ্টা করে। বাট স্মল স্টেটে লাইক নেপাল, ভুটান, এই দেশগুলো ল্যান্ডলক, সেন্ট্রাল এশিয়ান দেশগুলো টোটালি ল্যান্ডলক। তো এই যে আপনার ল্যান্ডলকড হওয়ার যে একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, দ্যাটস এ প্রবলেম ফর দিস কান্ট্রিজ। তাদের কোনো পোর্ট নেই, ইম্পোর্ট বা এক্সপোর্টের জন্য তাদের অন্য কান্ট্রির বর্ডারের উপর টোটালি ডিপেন্ড করতে হচ্ছে। এই জিনিসগুলো মানে আকাশপথ ব্যবহার করে তো আপনার দেশে আসবে, তারপর আপনি ইউজ করবেন, সো দ্যাটস আ প্রবলেম ডেফিনেটলি। এবং বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় ছোট রাষ্ট্রগুলো যাদের রিসোর্স খুব লিমিটেড, তারা আলটিমেটলি ডিপ্লোম্যাটিক প্রসপেক্টসের কথা বলে, নেগোসিয়েশনের কথা বলে, পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বলে, নিউট্রালিটির কথা বলে, বিকজ of their geographic, demographic and their
geographical size as well. কিন্তু যারা বড় দেশ লাইক আমেরিকা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, ইভেন ইরান বা মিডল ইস্টের অনেক দেশ যারা আছে, তাদের ফরেন পলিসি কিন্তু খুবই অ্যাসার্টিভ, কখনো কখনো অ্যাগ্রেসিভ, কখনো কখনো হচ্ছে আপনার তারা বলবে যে তারা, যেটা বললাম যে ডিরেক্ট ফরেন পলিসি বিল তারা প্রপোজ করছে এবং পাশ করাছে লেজিসলেশনে, হাউ টু কাউন্টার চায়না, হাউ টু কাউন্টার রাশিয়া। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের বিল পাশ করানো খুব ডিফিকাল্ট, লাইক কাউন্টার ওয়ার্ডটা কিন্তু আমরা আমাদের ডকুমেন্টে ইউজ করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, বিকজ উই আর ইন সাচ আ লোকেশন, আমাদের জন্য একটা সাইজ পিক করাটা খুব ডিফিকাল্ট। এবং ডেমোগ্রাফিক্সের ক্ষেত্রে অনেকে বলছে যে লাইক মেল ফিমেল রেশিও, ওল্ড পিপল এবং ইয়াং যারা, তাদের মধ্যে রেশিওটা কিরকম। এবং সেখানে বলা হচ্ছে যে চায়নাতে এখন মেল ফিমেল খুব একটা ইমব্যালেন্স রেশিও আছে। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এখন যদি আপনি চিন্তা করেন, এখন ইয়াংদের রেশিও গ্র্যাজুয়ালি কমছে এবং ওয়ার্কিং পিপলদের রেশিও আস্তে আস্তে বাড়ার একটা মানে প্রসপেক্ট দেখা যাচ্ছে। আবার চাইল্ড বার্থের মানে পার্সেন্টেজ বা সংখ্যা লোয়ার ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলিতে বেশি, বাট নট ইন লাইক মিডল ক্লাস ও আপার ক্লাস ব্যাকগ্রাউন্ড। সো এটার ইম্প্যাক্ট ভবিষ্যতে কিরকম হতে পারে, এই জিনিসগুলো। এবং মিলিটারি ক্যাপাবিলিটিসের ক্ষেত্রে বর্তমান মিলিটারি ক্যাপাবিলিটি কি, এবং আমি আপনাদেরকে রাশিয়ার এক্সাম্পল দিয়েছিলাম যে রাশিয়া যে নিউক্লিয়ার মডার্নাইজেশন যে প্রজেক্টগুলো, ঠিক এগুলো আছে, আমেরিকা শুনছো, কেন কাল থেকে থ্রেট একটা হিসেবে কথা চিন্তা করে, বলেছি। লাইক মিলিটারি ক্যাপাবিলিটি তাদের কোল্ড ওয়ার পিরিয়ড থেকে। তার মানে রাশিয়া মডার্নাইজেশন করছে বিকজ দে থিঙ্ক দে হ্যাভ এনিমিজ অ্যান্ড দে আর রেডি, দে আর প্রিপারিং দেমসেলভস টু কাউন্টার দেম। অ্যাট দ্য সেম টাইম রাশিয়া কেন নেটোকে থ্রেট হিসেবে চিন্তা করছে, বিকজ নেটো ultimately তারাও মিলিটারি মডার্নাইজেশন করছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্টস ইউর ফরেন পলিসি। এবং আপনাদেরকে যদি কোনো প্রশ্ন করা হয় লাইক রাশিয়া নিয়ে বা ইউএসএ নিয়ে বা চায়না নিয়ে, আই উড লাইক টু রেফার ইউ দিস পয়েন্টস, যে এই অ্যাট্রিবিউটগুলো হাডসন তার চ্যাপ্টারে বলেছেন, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ রিলেভেন্ট। ঠিক আছে, রিসোর্সের ক্ষেত্রে আফগানিস্তানে যে রিসোর্সগুলোর কথা আমরা বলেছি, বা জিওগ্রাফিক্যালি আপনার দুইটা রিজিয়নের একটা কানেক্টিং হাব হিসেবে আফগানিস্তান কাজ করে, এই জন্য বারবার তারা ইন্টারভেনশনের শিকার হচ্ছে। রাশিয়া অনেক রিসোর্সফুল, এই জন্য বারবার তাদেরকে ইনভেট করা হয়েছে। এই হিস্ট্রিগুলো থেকে কিন্তু আমরা ফরেন পলিসি পারসিউ করার চেষ্টা করি, যেটা আমেরিকার ক্ষেত্রে আবার ডিফারেন্ট, বা ইউরোপের ক্ষেত্রেও ডিফারেন্ট, বিকজ ইউরোপ হ্যাড also several warfares in their whole history. সিস্টেম ট্রানজিশন থিওরিজ এর ভেতর আপনার এসেছে মেইনলি যে সিস্টেম বা গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার কিভাবে ফরেন পলিসি শেপ করে। সেখানে লাইক ইউরোপিয়ান মানে গ্লোবাল বিগ ফাইভ যখন ছিল, লাইক ইউরোপিয়ান পাওয়াররা যখন এম্পায়ার ছিল, ইট ওয়াজ মোর ব্যালেন্স অফ পাওয়ার এবং অ্যালায়েন্স করে চলা। একটা কান্ট্রি আর একটা কান্ট্রির এগেনস্টে হয়তো লিমিটেড ওয়ার করছে, বাট নট ফুল স্কেল ওয়ারফেয়ার, এই ইস্যুসটা ছিল। পরবর্তীতে বাইপোলার ওয়ার্ল্ড অর্ডারে আইদার ইউ হ্যাভ টু পিক আ সাইড অর আইদার ইউ হ্যাভ টু বিকাম নিউট্রাল, which is also a difficult thing to do. এবং পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড অর্ডারে বলা হচ্ছে একটা সময় ইউনিপোলারিটি থাকলেও রাশিয়া, চায়না, ইরান, আদার মিডল ইস্টার্ন পাওয়ার্স, আপু টার্কি, একটু চেয়ারের ওখান থেকে ব্রাজিল, একটু আইনেন। এই দেশগুলো আলটিমেটলি এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার প্রমোট করার চেষ্টা করছে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু ডিপেন্ড সোললি অন ওয়ান অর টু কান্ট্রিজ। তারা অন্যান্য অনেক দেশের সাথে বাণিজ্যিকভাবে সম্পর্ক ডেভেলপ করতে চায়। আমাদের দেশে যদি আপনারা চিন্তা করেন, চায়নার রোল যেভাবে প্রমিনেন্ট হচ্ছে, একটা সময় ছিল, বাট ইকোনমিক ভাবে চায়না আমাদের সাথে এতটা এঙ্গেজ ছিল না যতটা আমরা এখন গ্র্যাজুয়ালি, লাইক ইন টার্মস অফ পোর্ট, ইন টার্মস অফ এয়ার ডিফেন্স, ইন টার্মস অফ আদার ইস্যুস আমরা যেভাবে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, বিকজ China is making itself more relevant in this region with India as well. তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আসলে আমরা এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করব। ওকে, চ্যাপ্টার 6 পর্যন্ত ডান। লাস্ট যেটা আপনার, এটা আপনাদের গ্রুপে পোস্ট করা আছে, জ্যাক স্নাইডারের 3 থেকে 4 পেজের একটা আর্টিকেল, এবং এই আর্ট থিওরিগুলো দিয়ে আমরা কিভাবে ফরেন পলিসি অ্যানালাইসিস করতে পারি। সেখানে
তিনটা থিওরির কথা বলা হচ্ছে, ডেফিনেটলি রিয়েলিজম, লিবারালিজম অ্যান্ড কনস্ট্রাকটিভিজম। তো রিয়েলিজমের ক্ষেত্রে আমরা জানি যে ক্লাসিক্যাল রিয়েলিজম এবং নিউ রিয়েলিজম বা স্ট্রাকচারাল রিয়েলিজম, কেনেথ ওয়ার্ডসের কথা একটু আগে বললাম, এবং সেখানে বলছে অনলাইনে যে হবে প্রথমটা it talks about human nature, ক্লাসেই তো বলে দিল uh, সরি more into human nature, এবং পরটা হচ্ছে স্ট্রাকচারাল রিয়েলিজম, যে গ্লোবাল সিস্টেম এবং স্টেট সিস্টেম, আলটিমেটলি অ্যানার্কি। অনলাইনেই হবে কারণ তো এই তার ক্লাসিক্যাল ক্লাস টাইমে হচ্ছে রিয়েলিজম বা গিয়ে বিশেষ করে নিউ রিয়েলিজম দিয়ে বলা হচ্ছে সেমিনার যে আছে অনেক রাষ্ট্রের অনেক পলিসি আপনি অ্যানালাইসিস করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ 8:30 ডিফিকাল্ট আচ্ছা তাহলে to মেবি understand কিসে নিবে why অফলাইন আই ডোন্ট নো states cooperate, ঠিক আছে, like why countries um, like China and USA are also cooperating, is it only if it's only about the power? সেখান থেকে বলা হচ্ছে যে লিবারালিজম কামস ইনটু দ্য পিকচার, এবং সেখানে বলা হচ্ছে যে লিবারালিজমের তো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার কমার্শিয়াল লিবারালিজম, যেটাকে বলে যে আপনি যত বেশি ইন্টারডিপেন্ডেন্ট হবে একজন আরেকজনের প্রতি, যত বেশি বিজনেস বাড়বে, তত আপনি যুদ্ধের সংখ্যা কমাবে। হয়তো চায়না এবং ইউএস এর অনেক ইকোনমিক এঙ্গেজমেন্ট আছে দেখে তারা ডিরেক্টলি ওয়ারফেয়ারে জড়াচ্ছে না। ডেমোক্রেটিক পিস থিওরি প্রমোট করার চেষ্টা করে যে ডেমোক্রেসি ডু নট ফাইট ইচ আদার, লাইক এই জন্য তারা ডেমোক্রেসিকে প্রমোট করার চেষ্টা করে। এবং this is আচ্ছা also আপু part of like promoting liberal idea যে ডেমোক্রেসি ইনশিওর করতে পারলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ থেকে আপনি লোন পাচ্ছেন। আপনি যদি কোনোভাবে এটা কম্প্রোমাইজ করেন, ফেয়ার ইলেকশন না হয়, মেবি ওয়ার্ল্ড ব্যাংক উইল like hold your loans and everything. এবং ইনস্টিটিউশনাল কালকে লিবারালিজম প্রমোট করছে ইনস্টিটিউশনস লাইক কালকে 12টায় সার্ক, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডাব্লিউটিও, এগুলোর মাধ্যমে আপনার কান্ট্রিগুলো একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড থাকতে পারে, এবং ইনস্টিটিউশনগুলো আপনার আলটিমেটলি এক ধরনের সিকিউরিটি এনশিওর করছে, এটার কারণে যুদ্ধ হচ্ছে না। এটার ক্রিটিসিজম, এই লিবারালিজমের ক্রিটিসিজম হচ্ছে যে আলটিমেটলি এটা আপনার লাইক ডেমোক্রেসির কথা যে বলা হয়, এটা আসলে কতটুকু রেলেভেন্ট, ঠিক আছে, কারণ অনেক দেশ আছে যাদের সাথে ডেমোক্রেসি থাকার পরও ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর সাথে বা আমেরিকার সাথে সম্পর্ক ভালো না, এবং সেখানে ল্যাটিন আমেরিকার বিভিন্ন ডাইমেনশনের কথা বলা হয় যে হাউ দে ক্যান লাইক দ্য ইউএস পলিসি আর চেঞ্জিং দ্য রেজিম। আরেকটা হচ্ছে ক্রিটিসিজম ইনস্টিটিউশনসগুলোর ক্ষেত্রে, যে ইনস্টিটিউশনস তো আসলে ডিফারেন্ট টাইপের হয়, যেমন ধর নেটো, যেমন ধর ওয়ারশো প্যাক্ট ছিল এক সময়। তো এই ইনস্টিটিউশনগুলো কিন্তু অনেক সময় যুদ্ধের জন্য দায়ী থাকে বা যুদ্ধকে আরো বেশি আপনার প্রমোট করার চেষ্টা করে। অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনস ক্যান নট স্টপ ওয়ারফেয়ার, লাইক ইউএন এখন অনেক প্রবলেমের সলিউশন করতে পারছে না। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে বা ডাব্লিউটিওর মাধ্যমে তো আপনি ইরান বা ইসরায়েলের যুদ্ধ থামাতে পারবেন না, পারছে না আর কি। সো দিস আর দ্য ক্রিটিসিজম যেগুলো অনেক ক্ষেত্রে লিবারালিজম এক্সপ্লেন করতে পারে না, যেগুলো হয়তো আবার তখন আপনি রিয়েলিজমকে নিয়ে আসবেন যে বিকজ অফ দ্য পাওয়ার স্ট্রাগল, বিকজ অফ দ্য রিসোর্সেস, বিকজ অফ দ্য জিওগ্রাফিক্যাল ইস্যুস। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজমের মেইন আইডিয়াটা হচ্ছে অ্যানার্কি ইজ হোয়াট স্টেটস মেক অফ ইট, অ্যান্ড আলেকজান্ডার ওয়েন্ড ফেমাস যে পলিসিটা, সেটা ফেমাস যে আইডিয়াটা, সেটা হচ্ছে যে North Korea has nuclear weapon and Britain also has nuclear weapon, কিন্তু আমেরিকা কেন নর্থ কোরিয়াকে এনিমি হিসেবে চিন্তা করে এবং কেন ব্রিটেনকে এনিমি হিসেবে চিন্তা করে না? এবং সেখানে সেই যে আপনার লিডারশিপের কথা বললাম, লাইক নর্থ কোরিয়ান লিডার যে আছে, দ্য ওয়ে হি টকস, দ্য ওয়ে হি থ্রেটেন্স, দ্য ওয়ে হি ইজ অ্যাক্টিং লাইক হি ইজ আ ম্যাডম্যান, হি ইজ নট রেশনাল, এবং একটা কমিউনিস্ট গভর্নমেন্ট মোস্ট ইম্পর্টেন্টলি। এবং ইউকের ক্ষেত্রে, ফ্রান্সের ক্ষেত্রে ইটস নট দ্য সেম, ঠিক আছে। তারা বলছে যে তারা ইউএস এর অ্যালাই হিসেবে কাজ করেছে, এখন পর্যন্ত অ্যালাই হিসেবে আছে, এবং ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আলটিমেটলি
এই যে ডেমোক্রেসির যে কনসেপ্টটা, ডেমোক্রেসি উইল নট ফাইট ইচ আদার। তো সেখানে বলা হচ্ছে এই যে নর্থ কোরিয়ার যে পারসেপশন বা আইডিয়াটা যে ক্রিয়েট করা হয়েছে যে নর্থ কোরিয়া একটা রোগ স্টেট, দ্যাট ইজ অলসো ফর্মুলেটিং দ্য ফরেন পলিসি অফ দিস কান্ট্রি। এবং আপনি যদি চিন্তা করেন যে ইরানের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এবং যখন ইরাক ইন্টারভেনশন হয়েছে, তিনটা দেশকে রোগ স্টেট হিসেবে আইডেন্টিফাই করা হয়েছিল, ইরান, ইরাক এবং নর্থ কোরিয়া। তো এই যে আপনার আইডেন্টিটি বা আইডিয়া বা নর্মস কি ধরনের রোল প্লে করে ইন ফরেন পলিসি এন্ড হাউ আইডিয়াস আর জেনারেটেড, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখানে খুব ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসিতেও আসলে এই ব্যাপারটা, যেমন লিবারেশন 1971 ওয়ারফেয়ার দিয়ে করা হয় যে ইন্ডিয়া ইজ আওয়ার অ্যালাই, অ্যাট দ্য সেম টাইম যারা এটার মানে এই আইডিয়াটা থেকে যে দ্যাটস ওয়াই দে আর আওয়ার অ্যালাই, অ্যাট দ্য সেম টাইম যারা এটাকে কাউন্টার করে তারা বলে হচ্ছে যে আলটিমেটলি হাউ and why we should have our own national interest based foreign policy rather than totally India-centric foreign policy, because এখানে equal কোনো distribution of resource বা rights হচ্ছে না এই ইস্যুটাকে। এবং আলেকজান্ডার ওয়েন্ড আরেকটা জিনিসকে প্রশ্ন করেছেন যে এমন যদি হয় কোনো এলিয়েন অ্যাটাক করেছে এবং এলিয়েন যখন আসছে, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট থিং, তখন আপনি আসলে কিভাবে রিয়্যাক্ট করবেন? এবং ওই যে আপনার এলিয়েনের ব্যাপারে জিরো আইডিয়া বা জিরো নলেজ, এটাকে বলা হচ্ছে যে দ্যাট ইজ অলসো, আমরা জানি না এলিয়েন আপনার সাথে এসে হ্যান্ডশেক করতে পারে, এলিয়েন আপনাকে এসে মেরেও ফেলতে পারে। তো which one you are going to pick, that depends on the idea. এবং যখন এলিয়েন অ্যাটাক করবে তখন তো আমাদের আসলে কোনো আইডিয়া নেই, সো হাউ উই আর গোয়িং টু রিয়্যাক্ট। এবং সেখানে আমার মনে হয় হলিউডের অনেক সিনেমা আছে যেখানে এলিয়েনকে ডেফিনেটলি বলা হয় আমেরিকাকে সবসময় অ্যাটাক করে, নিউ ইয়র্কে সবসময় অ্যাটাক করে। এবং খুব ইন্টারেস্টিংলি আমেরিকাতে ইমিগ্রেন্টদের স্ট্যাটাস কিন্তু থাকে লিগাল এলিয়েন। তো এই এলিয়েন ওয়ার্ডটা ইজ ভেরি ডিফারেন্ট ইন আমেরিকান পার্সপেক্টিভ। সেখান থেকে স্নাইডার বলছেন যে এই যে থিওরিগুলো, দিস শুড নট বি কনসিডার্ড অ্যাজ দ্য আলটিমেট ট্রুথ, যে পাওয়ার ডাইমেনশন থেকেই শুধুমাত্র দেশগুলো যুদ্ধ করছে বা শুধুমাত্র কোঅপারেশন করার জন্যই আপনার ইনস্টিটিউশনসগুলো তৈরি হয়েছে। আদার যেমন আপনি যদি টেরোরিজম ইস্যুটাকে দেখেন, টেরোরিজমকে রিয়েলিস্টরা চিন্তা করে যে দিস ইজ আ threat, this is a tool to control countries to some extent. আপনি একটা দেশে টেরোরিজমের কথা বলে হয়তো ইন্টারভেন করতে পারছেন এটাকে কাউন্টার করার জন্য। লিবারেলরা যারা, তারা হয়তো টেরোরিজমের পার্সপেক্টিভটাকে চিন্তা করবে হাউ টু কাউন্টার দিস থ্রেট ইন টার্মস অফ কালেকটিভ সিকিউরিটি, আমরা সবাই মিলে টেরোরিজমকে কাউন্টার করছি। আর যারা হচ্ছে আপনার কনস্ট্রাকটিভিস্ট, তারা হয়তো টেরোরিজমকে চিন্তা করবে যে how the idea of terrorist is being created, সেখানে কেন সাদ্দাম হোসেনকে হিটলারের সাথে কম্প্যারিজন করা হয়েছে, কেন মিউনিক এগ্রিমেন্টের সাথে সাদ্দাম হোসেনকে অ্যাপিস করার পলিসি কম্প্যারিজন করা হয়েছে। এবং শুধুমাত্র একটা থিওরি দিয়ে আপনি সবকিছু জাজ করতে পারবেন না। অল দ্য থিওরিজ হ্যাভ দেয়ার লিমিটেশনস অ্যান্ড ইউ need another theory to fill up that limitation of a particular theory. Realism দিয়ে আপনি যেটা describe করতে পারছেন না, সেটা হয়তো আপনি অন্য দুইটা দিয়ে পারবেন। So these are the things like Russian foreign policy, রাশিয়া ইউক্রেন নিয়ে যুদ্ধ, এটা আপনি রিয়েলিজম দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম রাশিয়ার সাথে ইউরোপের যে এনার্জি ট্রেড, রাশিয়ার সাথে চায়নার সাথে ইন্ডিয়ার যে এনার্জি ট্রেড, এটাকে আপনাকে লিবারালিজম দিয়ে ডেফিনেটলি অ্যানালাইসিস করতে হবে। So these are the things we talked about in this whole class. Any question? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এই টপিকটার জন্য কি 6টা চ্যাপ্টারই ইন্ডিভিজুয়ালি পড়তে হবে? কোয়েশ্চেন কি ডিফারেন্ট চ্যাপ্টার থেকে আসবে নাকি ওভারঅল আসবে? এটা প্রথমেই বলেছি ক্লাসের যে আপনাদের এই ক্লাসে বলেছি, আগেও বলেছি যে
10 তারিখের যে পরীক্ষাটা আপনাদের বৃহস্পতিবারে, সেটার জন্য আপনাদের 7টা প্রশ্ন থাকবে। 6টা মানে এক সেকশনে ছিল 6টা গ্রুপ আর এক সেকশনে ছিল 7টা গ্রুপ। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন থাকবে এবং আপনারা যে গ্রুপে যে চ্যাপ্টার পড়েছেন সেটা থেকে অ্যান্সার করবেন। ম্যাম আমি আসলে ফাইনালের কথা চিন্তা করছিলাম, মানে ফাইনালে ফাইনালে আপনাদের সবগুলো থাকবে, বাট ইটস নট লাইক একদম চ্যাপ্টার স্পেসিফিক কোনো এক্সটেন্সিভ কোয়েশ্চেন আসবে, বাট একদম লাস্টে যেটা পড়ানো হলো স্নাইডারের রিয়েলিজম, লিবারালিজম, কনস্ট্রাকটিভিজম, ওটা খুবই ইম্পর্টেন্ট। ওটা আপনাদের ফরেন পলিসি অ্যানালাইসিস বা কম্পারিজনের ক্ষেত্রে আসতে পারে। আর এইগুলো থেকে এমন না যে আপনার চ্যাপ্টার থেকে তো আপনার আইডিয়া আছে, বাট এমন না যে আপনাকে একদম ইন ডিটেলসে সবগুলো চ্যাপ্টার জানতে হবে। ঠিক আছে? ম্যাম থ্যাংক ইউ। ম্যাম, হুম। আমাদেরকে একদিন ক্লাসে বাংলাদেশ নিয়ে 4টা আর্টিকেল দিয়েছিলেন, ওটার উপর ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম। তো ওই আর্টিকেলগুলো 4টা আর্টিকেল কি আমাদের ফাইনালের জন্য পড়া লাগবে? হ্যাঁ, দ্যাট ইজ এ টপিক। বাংলাদেশ ইজ এ টপিক এবং বাংলাদেশের ফরেন পলিসি চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্টস নিয়ে আর্টিকেলগুলো ছিল। এখানে আপনাদেরকে যে জিনিসগুলো আজকে পড়ানো হলো, ধরেন স্মল স্টেটদের সাইজ, জিওগ্রাফি, ওয়াই দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি হয়তো এগুলো দিয়ে এখন বোঝার চেষ্টা করবেন যে বাংলাদেশের ফরেন পলিসি আসলে কেন এরকম। ঠিক আছে? দ্যাট ইজ অলসো এ টপিক। ইয়েস ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা মিনিট অ্যাটেন্ডেন্স নেই। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম আমাদের লাস্ট যে প্রেজেন্টেশনটা হয়েছিল ওটা তো আপনার অ্যাসাইনমেন্ট আর সিডি 3 হিসেবে কাউন্ট হয়েছিল, কিন্তু এইখানে অ্যাসাইনমেন্ট আর সিডি 3 মার্কের মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে? না, তো থাকার কথা না। আমার তো ম্যাম এমন হয়েছে, মানে আমাকে একটা ইমেল করেন তো আপনার রোল নাম্বারটা দিয়ে। ওকে ম্যাম থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সেকশন এ। সালেহা তাসনিম আদিবা, প্রেজেন্ট ম্যাম। মাহিন তাবাসসুম, সুরায়া পারভীন, ইব্রাহিম ম্যাম। জয়, Yes, ma'am. রাফিন হাসান, ম্যাম, সুরাইয়া পারভীন প্রেজেন্ট। হ্যাঁ দিয়েছি। দেওয়ান তাসনিম তাবাসসুম, Present, ma'am. তাহরিমা জান্নাত, Yes, ma'am. হামিম খন্দকার প্রিয়া, মেহফুজ খান সানি, ফারহানা করিম বুশরা, Present, ma'am. মালিহা মাহজাবিন হক, Present, ma'am.